বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান সাবজেক্টের গত পর্বে আমরা দেখছিলাম ৮ নম্বর অধ্যায়টা অর্থাৎ বায়ুমণ্ডল। আজকের পর্বে আমরা ৯ নম্বর অধ্যায় অর্থাৎ খাদ্য ও পুষ্টি সম্পর্কে ডিটেলসে পড়ব। শুরুতে খাদ্য ও পুষ্টি থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছিল প্রশ্নগুলো একটু দেখি। 38 বিসিএস আসছিল জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা বিবৃতি করুন। 40 বিসিএস আসছিল মনোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি, মানবদেহে এদের গুরুত্ব। 33তম বিসিএস আসছিল প্রোটিন ও আমিষ কি, এর গুরুত্ব ও কাজ লিখুন। 38 বিসিএস আসছিল প্রোটিনের রাসায়নিক উপাদান কি, প্রোটিনের প্রধান মাছ ও মাংসের পুষ্টিগুণ আলোচনা করুন। 44 বিসিএস ছিল সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, ব্যাখ্যা করুন। 40 বিসিএস এর কোয়েশ্চেন লিপিড কি, লিপিডের বৈশিষ্ট্য এবং কাজ উল্লেখ করুন। 38তম বিসিএস ছিল চর্বি ও লিপিডের মধ্যে পার্থক্য কি। 35তম বিসিএস এর প্রশ্ন ছিল ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল কি। 35তমতে আরো ছিল স্বাস্থ্য রক্ষায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা কি। 40 বিসিএস এর কোয়েশ্চেন ছিল ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রি রেডিক্যাল, অর্থাৎ এই টার্মগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানা লাগবে। 35তম বিসিএস এ ছিল ফ্রি রেডিক্যালের প্রভাব ব্যাখ্যা করুন। 41 বিসিএস এর প্রশ্ন ছিল চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টি। এটা প্রিলিতে প্রায় সময় আসে, নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় নয়, এই ধরনের প্রশ্নটা আসে। মানবদেহে এই ভিটামিনগুলোর গুরুত্ব আলোচনা করুন। 36তম এবং 41তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে মানবদেহে জিঙ্ক সমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন। 43তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবারগুলো কি কি এবং মানব স্বাস্থ্যে এদের গুরুত্ব। খাদ্য উপাদান কয়টি ও কি কি। খাদ্যের যেসব জৈব এবং অজৈব উপাদান দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে তাদেরকে খাদ্য উপাদান বা নিউট্রিয়েন্টস বলা হয়। দেহের বিভিন্ন চাহিদা পূরণের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য উপাদানের প্রয়োজন হয়। খাদ্য উপাদান হচ্ছে 6টি। একটি হলো আমিষ বা প্রোটিন, 2 নম্বর হলো শর্করা বা কার্বোহাইড্রেট, 3 নম্বর হলো স্নেহ পদার্থ বা ফ্যাট, 4 নম্বর হলো ভিটামিন বা খাদ্য প্রাণ, 5 হলো খনিজ লবণ বা মিনারেল, 6 নম্বর হলো পানি। আমিষ, শর্করা এবং স্নেহ পদার্থকে খাদ্যের প্রধান মূল উপাদান বলা হয় বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলা হয়। আমিষ, শর্করা এবং স্নেহ পদার্থ। ভিটামিন এবং খনিজ লবণকে সহায়ক খাদ্য উপাদান বা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস বলা হয়। খাদ্য ও পুষ্টি কাকে বলে? খাদ্য হলো সেসব আহার্য বস্তুকে বোঝায় যেগুলো জীবদেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করে। পুষ্টি কি? পুষ্টি হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদান ভেঙে সরল উপাদানে পরিণত হয়। তাহলে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হওয়া, তারপর জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হওয়া, এই জিনিসটাই হচ্ছে, এই প্রক্রিয়াটাই হলো পুষ্টি। তাহলে পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া। খাদ্যের প্রকারভেদ। স্বাদ ও গুণ বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। আমিষ বা প্রোটিন, 2 নম্বর হচ্ছে শর্করা বা শ্বেতসার, 3 নম্বর হচ্ছে স্নেহ বা চর্বি। আমিষ বা প্রোটিন আমাদের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং দেহ গঠনে ভূমিকা রাখে। শর্করা বা শ্বেতসার শক্তি উৎপাদনে সহায়তা করে। স্নেহ বা চর্বি হলো তাপ ও শক্তি উৎপাদন করে। আর বাকি 3টা খাদ্য উপাদান হলো খাদ্য প্রাণ বা ভিটামিন, এটি মূলত রোগ প্রতিরোধ, শক্তি বাড়ায় এবং বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়। পানি দেহের পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষীয় অঙ্গাণুসমূহকে ধারণ ও তাপের সমতা রক্ষা করে। পানি। শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রকারভেদ আলোচনা করুন। গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে এক শর্করা বিশিষ্ট মনোস্যাকারাইড, এদের হচ্ছে একটাই অণু। তো এদের উদাহরণ হচ্ছে গ্লুকোজ। আর গ্লুকোজ বা মনোস্যাকারাইড পাওয়া যায় মধুতে এবং ফুলের রসে। দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড, যেখানে হচ্ছে 2 অণু বিশিষ্ট শর্করা, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। আমরা মূলত চিনি এবং দুধ থেকে ডাইস্যাকারাইড পেয়ে থাকি। বহু শর্করা বা পলিস্যাকারাইড হলো বহু অণু বিশিষ্ট শর্করা, যেমন শ্বেতসার, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো সব
বহু অণুবিশিষ্ট শর্করা, চাল, আটা, সবুজ পাতা, আলু, শাকসবজি এগুলো থেকে আমরা পলিস্যাকারাইড পেয়ে থাকি। তাহলে মধু এবং ফলের রস থেকে আমরা মনোস্যাকারাইড পাই, যেমন গ্লুকোজ। চিনি এবং দুধ থেকে আমরা ডাইস্যাকারাইড পাই, যেমন সুক্রোজ এবং ল্যাকটোজ। চাল, আটা, সবুজ পাতা, শাকসবজি এগুলো থেকে আমরা পলিস্যাকারাইড পাই, যেমন শ্বেতসার, সেলুলোজ, গ্লাইকোজেন। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের উৎস ও গুরুত্ব আলোচনা করুন। 38 BCS এর প্রশ্ন। শ্বেতসার বা স্টার্চ বা শর্করা হলো ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্যদানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙা আলু এবং কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। ধান, গম, ভুট্টা এই তিনটা মেনশন করলেই হবে। গ্লুকোজ হচ্ছে চিনির তুলনায় মিষ্টি কম। এই শর্করাটি আঙ্গুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে পাওয়া যায়। তাহলে গ্লুকোজ পাওয়া যায় আপেল, গাজর, খেজুর, আঙ্গুর এগুলোতে। ফ্রুক্টোজ পাওয়া যায় আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে, অর্থাৎ ফল থেকে ফ্রুক্টোজ পাওয়া যায়। ফুলের মধুতেও ফ্রুক্টোজ থাকে। একে ফল শর্করা বা ফ্রুট সুগারও বলা হয়ে থাকে। তাহলে ফ্রুট সুগার মানে হচ্ছে ফ্রুক্টোজ। সুক্রোজ হচ্ছে আখের রস, চিনি, গুড়, মিছরি এগুলোই হচ্ছে সুক্রোজ। সেলুলোজ হচ্ছে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। আম, কলা, তরমুজ, বাদাম এগুলোতে হচ্ছে সেলুলোজ থাকে। তাহলে কয়েক ধরনের আমরা শ্বেতসার বা স্টার্চ দেখলাম, কার্বোহাইড্রেট বা শর্করা দেখলাম। একটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, আর একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। তাহলে শ্বেতসার পাওয়া যায় ধান, গম, ভুট্টা থেকে, গ্লুকোজ পাওয়া যায় আঙ্গুর, আপেল, গাজর থেকে, ফ্রুক্টোজ পাওয়া যায় বিভিন্ন ফল আম, পেঁপে, কলা থেকে, সুক্রোজ পাওয়া যায় আখের রস, চিনি, গুড়, মিছরি থেকে, সেলুলোজ পাওয়া যায় আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল ইত্যাদি থেকে। আর কিছু প্রাণীজ উৎস যেমন ল্যাকটোজ বা দুধের শর্করা পাওয়া যায় গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীদের দুধে এই শর্করা থাকে, ল্যাকটোজ, যেটা হচ্ছে দুধের শর্করা। গ্লাইকোজেন হলো পশু এবং পাখি জাতীয় প্রাণীর যকৃৎ এবং মাংসে গ্লাইকোজেন শর্করাটা থাকে। গ্লুকোজের গুরুত্ব বা শর্করার গুরুত্ব হচ্ছে দেহে তাপ উৎপাদন এবং কর্মশক্তি যোগান শর্করার প্রধান কাজ করে। স্নেহ জাতীয় পদার্থের দহনে সহায়তা করে। আর কিটোসিস নামের রোগ হতে রক্ষা করে কি করে? গ্লুকোজের ফলে কিটোসিস রোগ হয় না। আমিষ, ভিটামিন, খনিজ লবণ গ্রহণে সহায়তা করে। সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। অতিরিক্ত শর্করা দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। শর্করার চাহিদা যদি আমরা দেখি, যে দৈনিক ক্যালোরি চাহিদার 55 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে নেওয়া প্রয়োজন। প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 4 থেকে 6 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। সেই হিসাবে স্বাভাবিক ওজনের পূর্ণবয়স্ক মানুষের ন্যূনতম 300 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ উচিত। যেহেতু 1 গ্রাম শর্করা হতে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাইলে 300 গ্রাম শর্করা থেকে আমরা পাবো 1200 কিলো ক্যালোরি শক্তি। অতিরিক্ত শর্করা গ্রহণের কুফল: প্রয়োজনের তুলনায় অধিক শর্করা গ্রহণ করলে তা দেহে মেদ রূপে জমা হয়। পরিণামে স্থূলতা এবং বহুমূত্র বা ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, মনোস্যাকারাইড বা পলিস্যাকারাইড কি? এগুলো মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কেন? 40তম BCS এর প্রশ্ন। মনোস্যাকারাইড হলো এক অণুবিশিষ্ট শর্করা, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ। পলিস্যাকারাইড হচ্ছে বহু অণুবিশিষ্ট শর্করা। স্টার্চ, সেলুলোজ এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পল। মানবদেহে এগুলো গুরুত্বপূর্ণ কেন? মানবদেহে এদের প্রধান কাজ হচ্ছে দেহে তাপ উৎপাদন, কর্মশক্তি যোগান, স্নেহজাতীয় পদার্থের দহনে সহায়তা, কিটোসিস নামের রোগ থেকে রক্ষা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ গ্রহণে সহায়তা, সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করা ইত্যাদি। প্রোটিন বা আমিষ কি? এর গুরুত্ব এবং কাজ লিখুন। 33তম BCS এর প্রশ্ন। আমিষ বা প্রোটিন হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই 4টি মৌলের সমন্বয়ে গঠিত জৈব রাসায়নিক পদার্থ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, অর্থাৎ জৈব যৌগটি। তো জৈব রাসায়নিক পদার্থ যার মনোমার বা একক হলো অ্যামাইনো অ্যাসিড। তার মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে আসলে মূলত প্রোটিন বা আমিষ গঠিত হয়। তাহলে আমিষের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড।
এমসিকিউতে প্রায় সময় আসে এটা। আমিষের গুরুত্ব দেহের গঠন ও বৃদ্ধি সাধন, দেহের ক্ষয় পূরণ করে, দেহের বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমগুলো এবং হরমোন প্রোটিন দিয়ে তৈরি হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, দেহে শর্করা ও স্নেহ খাদ্য অভাব হলে সঞ্চিত প্রোটিন ভেঙে তাপ ও শক্তি উৎপন্ন হয়। আমিষের চাহিদা যদি আমরা দেখি, দেহের ওজনের জন্য 1 কিলোগ্রাম ওজনের জন্য 1 গ্রাম আমিষ প্রয়োজন। তাহলে 60 কিলোগ্রাম ওজন বিশিষ্ট কোনো ব্যক্তির প্রতিদিন প্রোটিনের চাহিদা হবে 60 গ্রাম। শিশু ও বাড়ন্ত বয়সের বালক, বালিকা, কিশোর, কিশোরীদের জন্য এই চাহিদা একটু বেশি হবে। প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 2 থেকে 3 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরপর প্রোটিনের রাসায়নিক উপাদান কি? প্রোটিন প্রধান মাছ ও মাংসের পুষ্টিগুণ আলোচনা করুন। 38তম বিসিএস এর প্রশ্ন। অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল, অনাবশ্যকীয় মানে হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? প্রোটিনের রাসায়নিক উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। প্রায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন গঠিত হয়। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তাহলে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য। 20 ধরনের, কিছু কিছু বইয়ে 21 ধরনের লেখা আছে। আচ্ছা, যাই হোক, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত হলো মাঝখানে একটা কার্বন থাকবে, এই পাশে অ্যালকাইল মূলক থাকবে, একটা হাইড্রোজেন, এই পাশে হচ্ছে COOH, আর এই পাশে হচ্ছে অ্যামিন মূলক NH2। তাহলে 2টা কার্বন, OOH, COOH, এদিকে একটা H, NH2, আর হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেত। সাধারণ সংকেত, এদিকে কার্বন শিকল যুক্ত হয়ে 1 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট বা 5 কার্বন বিশিষ্ট হোয়াটএভার এটা গঠিত হবে বিশাল লম্বা শিকল। মাছ ও মাংসের পুষ্টিগুণ। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি অ্যামাইনো অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। একটি না, আসলে বেসিক্যালি 9টি অ্যামাইনো অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। এগুলো দেহে নিজে নিজে তৈরি করতে পারে না। তো এই জিনিসগুলো আমরা কোত্থেকে পাই? বিভিন্ন মাছ, মাংস থেকে পাই। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, এলিন, ফিনাইল অ্যালানিন, তারপর হচ্ছে থ্রিওনিন। প্রয়োজন নেই, মুখস্থ করার প্রয়োজন নেই এগুলো। সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। ব্যাখ্যা করুন। 44তম বিসিএস এর প্রশ্ন। প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অপরদিকে যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থাকে ও বিক্রিয়ায় অপরিবর্তিত থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে তাকে এনজাইম বলে। অর্থাৎ সকল এনজাইম রাসায়নিকভাবে প্রোটিনধর্মী, কিন্তু প্রোটিন এনজাইম হিসেবে কাজ করা ছাড়াও জীবদেহে আরো অসংখ্য কাজ করে। তাই বলা যায় সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। এনজাইমের সংজ্ঞাটা যদি আমরা একটু আবার পড়ি, যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে ও বিক্রিয়ায় অপরিবর্তিত থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। এর মানে হলো এই এনজাইমগুলো বিভিন্ন বিক্রিয়ায় যায়। এনজাইম বলতে প্রোটিনের কথা বলছি। খুব অল্প পরিমাণ প্রোটিন কোনো একটা বিক্রিয়ায় যাবে, গিয়ে বিক্রিয়াকে ত্বরান্বিত করবে। এইদার স্পিড বাড়িয়ে দিবে, না হয় স্পিড কমিয়ে দিবে, কিন্তু সে নিজে বিক্রিয়ায় সংযুক্ত হবে না, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না, সে থেকে যাবে। তো এই ধরনের প্রোটিনগুলোকে বলা হচ্ছে এনজাইম, যাদেরকে এনজাইমের বাংলা মিনিং হচ্ছে উৎসেচক। এরপর স্নেহ পদার্থ বা লিপিড এর উৎস ও গুরুত্ব লিখুন। 40তম বিসিএস এর প্রশ্ন। লিপিড হলো স্নেহ পদার্থ বা লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই দুইটা যোগ করলে আমরা কি পাবো? আমরা পাবো লিপিড। লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত হয়। স্নেহ পদার্থ 2 প্রকার, একটি হচ্ছে প্রাণীজ স্নেহ, একটা হচ্ছে উদ্ভিজ স্নেহ। প্রাণীজ স্নেহের মধ্যে আছে চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম ইত্যাদি। উদ্ভিজ স্নেহের মধ্যে আছে নারকেল, সূর্যমুখী, সয়াবিন, সরিষা, পাম ইত্যাদি থেকে তেলে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায়। লিপিডের বৈশিষ্ট্য হলো লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে, কারণ
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে কিন্তু লিপিড গঠিত হচ্ছিল। তাহলে লিপিডকে ভাঙলে আমরা এই দুটো পাবো। লিপিড পানিতে অদ্রবণীয়, এটি বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন। তার মানে লিপিডের কোনো বর্ণ নেই, স্বাদ নেই, গন্ধও নেই এবং পানিতে দ্রবণীয় হয় না। এটি ইথার বা অ্যালকোহল ইত্যাদিতে দ্রবণীয়। এটি ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই এটি পানিতে ভাসে। কাজ হচ্ছে দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। লিপিড দেহের তাপমাত্রা বজায় রাখে। লিপিড দেহে সঞ্চিত হয়ে ভবিষ্যতের খাদ্যভাণ্ডার হিসেবে কাজ করে। লিপিড স্নেহে দ্রবণীয়। ভিটামিন এ, ডি, ই, কে এই ভিটামিনগুলোকে শোষণে সাহায্য করে। স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কে কে? এ, ডি, ই, কে, এডেক। তার মানে এখানে মাঝখানে বাদ যাচ্ছে হচ্ছে বিসি। বিসি বাদ দিয়ে এ, বি, সি, ডি, ই এই যে ভিটামিনগুলো আছে শুধু বিসি বাদ দিয়ে বাকি যা পাবো সেগুলোই হচ্ছে স্নেহে দ্রবণীয়, আর বিসি হচ্ছে পানিতে দ্রবণীয়। প্রিলিতে আসে প্রায় এই কোয়েশ্চেনগুলো। এরপরে আমরা আসি তেল ও চর্বির মধ্যে পার্থক্য। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি কঠিন অবস্থায় থাকে, তেল তরল অবস্থায় থাকে। চর্বির উদাহরণ হচ্ছে মাছ, মাংসের চর্বি। তেল হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। চর্বি ও লিপিডের মধ্যে পার্থক্য লিখুন। স্নেহ পদার্থ বা লিপিড হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। আর চর্বি হলো লিপিডের একটি প্রকারভেদ, অর্থাৎ লিপিডের একটা প্রকার হচ্ছে চর্বি। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটা সাধারণ অবস্থায় বা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। মাছ কিংবা মাংসের চর্বিতে আমরা চর্বি পেয়ে থাকি। ভিটামিন কি? যেসব রাসায়নিক পদার্থ বিভিন্ন খাদ্যবস্তুতে অতি অল্প মাত্রায় উপস্থিত থেকে আমাদের দেহের সুষ্ঠু বৃদ্ধি সাধন করে এবং দেহকে সুস্থ রাখে তাকে ভিটামিন বলে। ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। ভিটামিন এ, ডি, ই, কে এরা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, অর্থাৎ বি এর সবগুলো প্রকার হচ্ছে পানিতে দ্রবণীয় এবং ভিটামিন সিও হচ্ছে পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে দ্রবণীয় হচ্ছে বিসি। এরপর 35 বিসিএস আসছে, 40 বিসিএস আসা প্রশ্ন। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল এগুলো কাকে বলে এবং এদের ভূমিকা কি? ভিটামিন হচ্ছে যে রাসায়নিক পদার্থ বিভিন্ন খাদ্যবস্তুতে অতি অল্প মাত্রায় উপস্থিত থেকে আমাদের দেহের সুষ্ঠু বৃদ্ধি সাধন করে এবং দেহকে সুস্থ রাখে। মূল কথা হচ্ছে খুব অল্প মাত্রায় উপস্থিত থাকবে এবং আমাদের দেহের সুষ্ঠু বৃদ্ধি সাধন করবে এবং দেহকে সুস্থ রাখবে, এটাকেই ভিটামিন বলে। ভিটামিন দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যক। ভিটামিন বিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিন অভাবজনিত সমস্যা দেখা দিবে, পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করলে স্থায়ীভাবে দেহের ক্ষতি সাধন এবং এমনকি মৃত্যু ঘটতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক ধরনের অণু বা অন্য কোনো অণুর জারণ অক্সিডেশন বিক্রিয়াকে প্রতিরোধ করে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো একটা অণু, এক ধরনের অণু যা কি করে অন্য কোনো অণুর জারণ বিক্রিয়াকে প্রতিরোধ করে। তার মানে জারিত হতে দেয় না অন্য কাউকে, সে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। যে অণুটা অন্য অণুগুলোকে জারিত হতে দেয় না বা জারণ বিক্রিয়াকে প্রতিরোধ করে তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। স্বাস্থ্য রক্ষায় ভূমিকা। নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করলে তা ফ্রি রেডিক্যাল ক্ষতিকর প্রভাবকে নিউট্রালাইজ করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাবকে নিউট্রালাইজ করে। নিউট্রালাইজ করা মানে হচ্ছে প্রশমিত করা। তাহলে ফ্রি রেডিক্যালের ও ক্ষতিকর যে প্রভাবগুলো আমাদের শরীরে দেখা দিতে পারে, এই ফ্রি রেডিক্যালের ক্ষতিকর দিকগুলোকেই প্রশমিত করে কে? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। ফ্রি রেডিক্যাল হলো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট মুক্তমূলক। বিজোড় ইলেকট্রন বিশিষ্ট মুক্তমূলক। বিজোড় ইলেকট্রন বিশিষ্ট মুক্তমূলককে ফ্রি রেডিক্যাল বলে। যেহেতু ফ্রি রেডিক্যাল একটা বিজোড় ইলেকট্রন থাকে, ফলে এটি জোড় বন্ধনের জন্য খুবই সক্রিয় থাকে। এই উদ্দেশ্যে শরীর কোষের সঙ্গে ক্রিয়া করে কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এর প্রভাবে শরীরের স্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাহত হয়। অস্বাভাবিক বিভাজনের ফলে নানা রকম জটিলতা দেখা দেয় ও টিউমার, ক্যান্সার ইত্যাদি সৃষ্টি করে। শাকসবজি, ফলমূল ইত্যাদিতে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বেশি। এছাড়া যেসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা হচ্ছে ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, কাঠবাদাম ইত্যাদিতে প্রভৃতিতে আমরা কি পাবো? অ্যান্টিঅক্সিডেন্ট পাবো।
এরপর 35তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে মানবদেহে ফ্রি রেডিক্যালের প্রভাব ব্যাখ্যা। একটি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট মুক্ত মূলক হলো ফ্রি রেডিক্যাল। মানুষের দেহে প্রতিনিয়ত নানাভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আমরা প্রতিদিন বিভিন্ন খাবারের সঙ্গে ফরমালিন, ইনসেক্টিসাইড গ্রহণ করছি, যা আমাদের শরীরে এক ধরনের স্ট্রেচ বা ধকল তৈরি করে। এই ধকলের জন্যই প্রতিনিয়ত শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তাছাড়া আমাদের চারপাশে দূষিত পরিবেশ, অতিরিক্ত জাঙ্ক ফুড, মাত্রাতিরিক্ত সেবন, অতিরিক্ত ওষুধ সেবন, অতিরিক্ত পরিশ্রম হলেও শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। যেহেতু ফ্রি রেডিক্যালে একটি বিজোড় ইলেকট্রন থাকে, ফলে এটি জোড় বন্ধনের জন্য খুবই সক্রিয় থাকে। এটি শরীরের কোষের সঙ্গে ক্রিয়া করে কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে, ফলে শরীরের স্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাহত হয়। একই ইনফরমেশনগুলো আবার দিচ্ছি এখানে। অস্বাভাবিক বিভাজনের ফলে শরীরে নানা রকম জটিলতা দেখা দেয়। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, মাসকুলার ডিজেনারেশন, নিউরাল ডিজেনারেশন, টিউমার, ক্যান্সার, জটিল রোগের জন্য ফ্রি রেডিক্যাল দায়ী। 41তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার ভিটামিনের নাম, উৎস, কাজ, অভাবজনিত রোগ, দৈনিক চাহিদা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এরপর চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টি ও কি কি মানবদেহে এগুলোর গুরুত্ব আলোচনা করুন। তা আমরা টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে, টোটালটা একবার পড়ে ফেলি। পানিতে দ্রবণীয় হচ্ছে বিসি, আর চর্বিতে হচ্ছে এডেক, এডিইকে। তো এডেক সম্পর্কে 41 বিসিএস এর প্রশ্ন ছিল, এই চারটার গুরুত্ব লিখতে বলা হয়েছিল। তো আমাদের প্রশ্নে যেটা চাওয়া হবে আমরা সেটাই লিখব। ভিটামিন এ এর ভালো প্রাণীজ উৎস হলো ডিম, দুধ, ছানা, মাখন, ঘি ইত্যাদি। ভিটামিন এর কাজ হচ্ছে দৃষ্টিশক্তি ঠিক রাখা, রাতকানা রোগ প্রতিরোধ করা, দেহের স্বাভাবিক গঠন, বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে, দেহের বিভিন্ন আবরণী কলা, ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে, দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে, দেহের রোগ সংক্রমণ প্রতিরোধ করে। অভাবজনিত রোগে কর্নিয়ার আলসার বা জেরপ্থ্যালমিয়া রোগ হতে পারে। জেরপ্থ্যালমিয়া মানে হচ্ছে কর্নিয়ার আলসার। এছাড়াও ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। দৈনিক চাহিদা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 900 মাইক্রোগ্রাম আর মহিলাদের ক্ষেত্রে 700 মাইক্রোগ্রাম প্রতিদিন। ভিটামিন ডি সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের ত্বকের নিচে ক্লোরেস্টল নামক স্নেহ পদার্থ থেকে ভিটামিন ডি তৈরি হয়। তাহলে ক্লোরেস্টল থেকে হচ্ছে ভিটামিন ডি তৈরি হয় কিসের প্রভাবে? অতিবেগুনি রশ্মির প্রভাবে। প্রাণীজ উৎস থেকে এই ভিটামিন পাওয়া যায়, যেমন সামুদ্রিক মাছের তেল, যকৃৎ, প্রাণীজ তেল, চর্বি, ডিম, মাখন ইত্যাদি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে, অন্ত্রে ক্যালসিয়ামের বিশোষণ বাড়ায় বা শোষণ বাড়ায়, অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় এবং অস্টিওম্যালেশিয়া হয়। রিকেটসটা মনে রাখলেই হবে। দৈনিক 400 আইইউ পর্যন্ত প্রয়োজন। এরপর ভিটামিন ই। সব রকম উদ্ভিজ ভোজ্য তেল, বিশেষ করে পাম তেলে ভিটামিন ই এর ভালো উৎস। তাছাড়া শস্যদানার তেল, কর্ন অয়েল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে এবং ত্বক সুস্থ রাখে। তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে চর্বিকে জমতে দেয় না। কোষ গঠনে সহায়তা করে, মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যত্ব দূর করতে এই ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যুর জন্য দায়ী ভিটামিন ই। প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন ই সবার গ্রহণ করা প্রয়োজন, আর শিশু কিশোরদের ক্ষেত্রে 10 থেকে 30 মিলিগ্রাম। ভিটামিন কে হচ্ছে সবুজ রঙের শাকসবজি, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। প্রথমবিন নামক প্রোটিন তৈরি করে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে প্রথমবিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যখন কোথাও রক্তক্ষরণ হয় সেই সময় প্রথমবিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এই প্রথমবিন নামক প্রোটিনটা তৈরি করে হচ্ছে ভিটামিন কে। তাহলে একটা প্রশ্ন আসে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অথবা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? কে দিয়ে প্রশ্ন করলে উত্তর হচ্ছে কে, ভিটামিন কে।
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে, অর্থাৎ ভিটামিন কে। দৈনিক চাহিদা হচ্ছে শিশুদের 20 মাইক্রোগ্রাম, প্রাপ্তবয়স্কদের 40 মাইক্রোগ্রাম, আর গর্ভবতীদের জন্য 1 থেকে 2 মিলিগ্রাম। তাহলে একটা চার্টে দেখি আমরা ভিটামিন বি কমপ্লেক্সের গুলো দেখি। ভিটামিন B1 এর অভাবে কি দেখা দেয়? বেরি রোগ হয়। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন B2 এর অভাবে, অর্থাৎ B1 হচ্ছে থায়ামিন, ভিটামিন B2 হচ্ছে রাইবোফ্লেভিন। রাইবোফ্লেভিনের অভাবে কি হয়? ঘা হয়, ত্বক খসখসে হয়ে যায়। ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন অথবা কোবালামিন। এটির অভাবে রক্তশূন্যতা রোগ হয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। ভিটামিন সি, যেটির অন্য নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, টাটকা শাকসবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সির কাজগুলো হলো দাঁতের মাড়ি সুস্থ রাখে, ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে, ক্ষতস্থান দ্রুত প্রতিরোধ করে, আমিষ ও স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে। অভাবজনিত রোগ হলো দীর্ঘদিন ধরে এর অভাবে স্কার্ভি রোগ হয়। স্কার্ভি রোগ হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে, অস্থির গঠন মজবুত হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজে ঠান্ডা লাগে, চুল পড়ে যায়, অরুচি হয় ইত্যাদি। বিভিন্ন প্রকার খনিজ লবণের নাম, উৎস, কাজ, অভাবজনিত রোগ এবং দৈনিক চাহিদা সম্পর্কে আলোচনা করুন। 36 এবং 41-এ আসা প্রশ্ন হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন। তাহলে জিঙ্কটা হচ্ছে 2বার আসছে, জিঙ্কের পাশাপাশি অন্যান্যগুলো আসতে পারে। আমরা একটু ওভারভিউ করি। ক্যালসিয়াম হচ্ছে দুধ, গরুর মাংস, ছোট মাছ, পনির, ডিম ইত্যাদি থেকে পেয়ে থাকি। অস্থি ও দাঁত গঠন করে ক্যালসিয়াম, রক্ত সঞ্চালনে সহায়তা করে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বয়স্ক মহিলাদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, যেগুলো আমরা ভিটামিন ডি এর ক্ষেত্রেও দেখলাম। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে সেম রোগগুলোই হচ্ছে। আর শিশুদের ক্ষেত্রে দাঁত উঠতে দেরি হয় ক্যালসিয়ামের অভাবে। বয়স্কদের চাহিদা হচ্ছে প্রায় 1 গ্রাম, বাড়ন্ত শিশুদের হচ্ছে 0.5 থেকে 1.5 গ্রাম। ফসফরাস হচ্ছে দাঁতের অস্থি গঠনের অন্যতম প্রধান উপাদান। নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন গঠনে ভূমিকা রাখে। ফসফরাসের অভাবেও রিকেটস রোগ হয়, হাড় ও দাঁতের ক্ষয় হয়। তাহলে ফসফরাস, ক্যালসিয়াম প্রায় সিমিলার জিনিসগুলো। শিম, বরবটি, মটরশুঁটি ইত্যাদিতে ফসফরাস পাওয়া যায়। দৈনিক 10 গ্রামের মতো ফসফরাস গ্রহণ করা প্রয়োজন। কাঁচা কলা, সবুজ শাক, কচু, শুকনো ফল, আপেল ইত্যাদি হচ্ছে লোহের উদ্ভিজ্জ উৎস। ডিমের কুসুম, কলিজা ইত্যাদি থেকে প্রাণিজ উৎস থেকে লৌহ পাওয়া যায়। লৌহ আমাদের লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন তৈরি করে এবং রক্ত অক্সিজেন বহনে সহায়তা করে। লোহিত কণিকা। এটার অভাবে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 10 মিলিগ্রাম এবং কিশোরীদের 12 থেকে 15 মিলিগ্রাম লৌহ গ্রহণ করা প্রয়োজন। এরপর আয়োডিন, সামুদ্রিক মাছ, সমুদ্র, উপকূলীয় শাকসবজি, প্রাণীজ দুধ, কড লিভার তেল ইত্যাদিতে হচ্ছে আয়োডিনের উৎস। আমরা বর্তমানে খাবার লবণের সাথে আয়োডিন যুক্ত করে বাজারজাত করা হয়, যাতে করে আয়োডিনের অভাবটা মিটে যায়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন তৈরি করে আয়োডিন, অর্থাৎ থাইরক্সিন হরমোন তৈরি করে মস্তিষ্কের গঠনে ঠিক সহায়তা রাখে, মানে মস্তিষ্কের গঠনটা ঠিকঠাক রাখে। গর্ভাবস্থায় শিশুর বুদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে। আয়োডিনের অভাবে শিশু খর্বকায় হয়, শিশু অবস্থাতেই বুদ্ধি বিকাশে বাধাগ্রস্ত হয়। মানবদেহে জিঙ্ক সমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন। 36 এবং 41 BCS এর প্রশ্ন। জিঙ্ক হচ্ছে রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, শরীরের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে, খাদ্যের রুচি বাড়ায়, দেহের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, যৌন পরিপক্কতা, বংশবৃদ্ধির সক্ষমতা অর্জনে সহায়তা করে। আর যদি প্রশ্ন আসে মানবদেহে খনিজ লবণের গুরুত্ব লিখুন, তখন হচ্ছে ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে এবং স্নায়ু ব্যবস্থায় সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। ফসফরাস হচ্ছে দাঁত ও হাড় গঠনে এবং ফসফোলিপিড তৈরিতে সাহায্য করে। লৌহ রক্তের লোহিত রক্তকণিকা গঠন করে, এনজাইম কার্যকারিতা সহায়তা করে। আয়োডিন হচ্ছে থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে।
দেহের অধিকাংশ কোষ ও দেহরসের জন্য সোডিয়াম প্রয়োজন। কোষ এবং দেহরসের জন্য সোডিয়াম প্রয়োজন। পেশি সংকোচনে পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঁশ জাতীয় খাবার কি? মানব স্বাস্থ্যের গুরুত্ব লিখুন। 43 বিসিএস এর প্রশ্ন। আঁশ জাতীয় খাবার যেমন দীর্ঘ তন্তুময় বা আঁশসদৃশ অংশযুক্ত খাবারকে আঁশ জাতীয় খাবার বলে। শাকসবজি, কোষ সমেত টাটকা ফল, মটরশুঁটি, ধনিয়া, ডাল ইত্যাদিতে আঁশ জাতীয় খাবার। মানব স্বাস্থ্যের গুরুত্ব হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে, পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীর থেকে অপাচ্য বস্তু বের করে দিতে সাহায্য করে, দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, পিত্তথলির রোগ, হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদি রোগ হ্রাসে সহায়তা করে। উদ্ভিজ্জ খাদ্যের সেলুলোজ অংশই হচ্ছে রাফেজ বা আঁশ। এটি আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না। সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে অপরিপাকৃত অবস্থায় মলের সাথে নির্গত হয়ে যায়। এটি কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ইত্যাদি রোগ প্রতিরোধ করে। আর প্রতিদিন বিভিন্ন খাদ্য তালিকায় খাদ্য উপাদানের সাথে 20 থেকে 30 গ্রাম রাফেজ বা আঁশযুক্ত খাদ্যের উপস্থিতি থাকা প্রয়োজন। টপিক 2 এই চ্যাপ্টারের নিউট্রিশনাল ভ্যালু, মেনু অফ ব্যালেন্স ডায়েট, দ্য পিরামিড অফ ব্যালেন্স ডায়েট, বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্স আসছিল পরীক্ষায় 46-এ। 40 বিসিএস আসছিল সুষম খাবারের উপাদানসমূহ কি কি। 38 বিসিএস এর প্রশ্ন ছিল একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন লিখুন। 37 এর প্রশ্ন হচ্ছে গর্ভকালীন সময়ে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আলোচনা করুন। 43 বিসিএস এর প্রশ্ন একজন গর্ভবতী মায়ের দৈনিক সুষম খাদ্যের তালিকা। 38তম বিসিএস হচ্ছে সুষম খাদ্য পিরামিড, খাদ্য পিরামিড সম্পর্কে ব্যাখ্যা। 36 এর প্রশ্ন হচ্ছে বডি মাস ইন্ডেক্স বলতে কি বোঝায়। 46 আসছে। বিএমআই মানব দৃষ্টে মানুষের শরীর যত্ন কিভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করুন। বিএমআই মান দৃষ্টে, সরি। ওকে, এরপর 37তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে গাণিতিক সমীকরণটি লিখুন বিএমআই এর, এবং 1.70 মিটার 70 মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির বিএমআই 21 হলে তার দেহের ওজন কত। নিউট্রিশন ভ্যালু বা পুষ্টিমান কাকে বলে? কোন খাদ্যে কি পরিমাণ এবং কত রকম খাদ্য উপাদান থাকে তাকে ওই খাবারের পুষ্টিমান বলে। যেমন সিদ্ধ চালে 79% শ্বেতসার, 6% স্নেহ পদার্থ থাকে। এছাড়াও আমিষ, ভিটামিন, খনিজ লবণ সামান্য পরিমাণ থাকে। সুষম খাবারের উপাদানগুলো কি কি? 40 বিসিএস এর প্রশ্ন। এখানে হচ্ছে 6টি উপাদান সুষম খাবারের। একটি হচ্ছে আমিষ বা প্রোটিন, 2 নম্বর শর্করা বা কার্বোহাইড্রেট, 3 নম্বর স্নেহ পদার্থ বা ফ্যাট, 4 নম্বর হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ, 5 নম্বর হচ্ছে খনিজ লবণ বা মিনারেল, 6 নম্বর হচ্ছে পানি। সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলো লিখুন। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। খাদ্যে শর্করা, আমিষ, চর্বির অনুপাত 4:1:1। পরীক্ষায় প্রায় আসে এটা এমসিকিউতে। অর্থাৎ শর্করা হবে 4 ভাগ, আমিষ এবং চর্বি হবে 1 ভাগ করে। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন, রাফেজ ও সেলুলোজ সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে। খাদ্যে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে। সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে। থার্টি সিক্স বিসিএস এর প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন লিখুন। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ক্যালোরি আমরা নিম্নোক্তভাবে আসতে পারে। একটা হচ্ছে শর্করা হচ্ছে 60% শর্করা, 15% আমিষ, স্নেহ হচ্ছে 5%, যেটা হচ্ছে সম্পৃক্ত, আর অসম্পৃক্ত স্নেহ হচ্ছে 20%। তাহলে স্নেহকে আমরা একসাথে 25% লিখে দিতে পারি। 15 আর 25 40%, উপরে 60%, টোটাল 100%। তাহলে শর্করা হচ্ছে 60%, আমিষ হলো 15%, স্নেহ হচ্ছে 25%। সুষম খাদ্যের প্রচলিত উৎসের 2টি উদাহরণ দিন। একটি সুষম খাদ্য প্রোটিন এবং শর্করার অনুপাত কত হওয়া উচিত? যে খাদ্য তালিকায় দেহের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য খাদ্যবস্তুর 6টি উপাদানই পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক অনুপাতে থাকবে তাকে সুষম খাদ্য বলে বা ব্যালেন্স ডায়েট বলে। প্রচলিত উৎসের উদাহরণ 3টি করে উদাহরণ দেওয়া হলো। শর্করা যেমন ভাত, রুটি, চিনি গুঁড়া। প্রোটিন হচ্ছে মাছ, মাংস, ডিম। স্নেহ পদার্থ হচ্ছে মাখন, তেল, ঘি। ভিটামিন হলো দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস। খনিজ লবণ হচ্ছে দুধ, ডিম, শাকসবজি, এগুলো থেকে খনিজ লবণ পাই আমরা। একটি সুষম খাদ্যে প্রোটিন এবং শর্করার
অনুপাত হওয়া উচিত 1:4, 1:4, অর্থাৎ 4 ভাগ থাকবে শর্করা, 1 ভাগ থাকবে প্রোটিন। 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকেও আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। তবে 1 গ্রাম তেল বা চর্বি থেকে 4 এর দ্বিগুণ অর্থাৎ 9 কিলো ক্যালোরি শক্তি পাই আমরা। তাহলে তেল বা চর্বি থেকে সর্বোচ্চ শক্তি আমরা পেয়ে থাকি। একজন পুরুষ মানুষের দৈনিক চাহিদা হলো 2500 কিলো ক্যালোরি এবং একজন নারীর ক্ষেত্রে হচ্ছে 2000 কিলো ক্যালোরি। গর্ভবতী মায়ের পুষ্টির উপরে নির্ভর করে গর্ভস্থ শিশুর বৃদ্ধি, বিকাশ, ভবিষ্যৎ জীবন ভালো থাকা। তাই গর্ভবতী মায়ের সুষম, সহজ পাচ্য এবং সঠিক পরিমাণ আহার প্রয়োজন। গর্ভাবস্থায় সুষম আহার বলতে বোঝায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশি পরিমাণে প্রোটিন, সঠিক পরিমাণে শর্করা, কম পরিমাণ চর্বি জাতীয় খাদ্যের সঙ্গে উপযুক্ত পরিমাণ লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন এবং অন্যান্য পদার্থ যেমন জিঙ্ক, ফলিক অ্যাসিড, পটাশিয়াম প্রভৃতি গ্রহণ। আর যদি তালিকা চাই তাহলে 43 এর প্রশ্ন, তালিকার যদি আমরা করি ভাত, রুটি, তারপর ডিম, কলিজা, মাথা সহ ছোট মাছ, মাংস, তারপর দুধ এবং দুধের তৈরি পুষ্টিকর খাবার, যে কোনো ধরনের ডাল যেমন মসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, রঙিন ফল, আয়োডিনযুক্ত লবণ ইত্যাদি। সুষম খাদ্যের পিরামিড কি? শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাক, সবজি, ফলমূল, আমিষ, স্নেহ, চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম পিরামিড বলে। অর্থাৎ শর্করা জাতীয় খাবার থাকবে নিচে, যেটার পরিমাণ সবচেয়ে বেশি, এরপর শাক, সবজি, ফল, এরপর হচ্ছে মাছ, মাংস, ডিম, তেল, চর্বি ইত্যাদি। তো এটাই হচ্ছে সুষম খাদ্যের পিরামিড, যেটাতে নিচে থাকবে শর্করা, উপরে থাকবে শাকসবজি, ফল, এর উপরে থাকবে দুধ, ডিম, মাছ, মাংস, তার উপরে থাকবে তেল, চর্বি, যেগুলো হচ্ছে খুব অল্প পরিমাণে খেতে হবে। বডি মাস ইন্ডেক্স কি? বডি মাস ইন্ডেক্স হচ্ছে ভর সূচি, অর্থাৎ দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা রক্ষা করার সূচককে বিএমআই বলা হয়। বিএমআই এর ফুল ফর্ম বডি মাস ইন্ডেক্স বা ভর সূচি। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তবেই পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা যায়। পুষ্টিগত দিক থেকে বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে দেহের ওজন, যেটা হচ্ছে কেজিতে মাপতে হবে, এরপর দেহের উচ্চতা, যেটা হচ্ছে মিটার স্কয়ার আকারে। অর্থাৎ কারো ওজন যদি 60 কেজি হয় এবং তার উচ্চতা যদি 1 মিটার হয় অথবা 2 মিটার হয়, তাহলে আমরা 2 মিটার স্কয়ার দিব। 60/4 ইকুয়াল টু হবে কত? 15। তার মানে হচ্ছে সে খুবই আন্ডার ওয়েট। স্বাভাবিক বিএমআই হলো 18.5 থেকে 24.9। এটাই হচ্ছে স্বাভাবিক ওজন। এর থেকে কম হলে শরীরের ওজন কম, এর থেকে বেশি হলে অতিরিক্ত ওজন। আর যখন বিএমআই 30 এর উপর চলে যাবে তখন গ্রেড স্থূলতা 1, 35 এর উপরে গেলে গ্রেড 2, আর 40 এর উপরে চলে গেলে গ্রেড 3। তাহলে স্বাভাবিক অবস্থায় সুস্বাস্থ্যের আদর্শ মান, আর যখন অতিরিক্ত ওজন হবে তখন ব্যায়াম করতে হবে। আর গ্রেড 1 এ চলে গেলে তখন খাদ্য গ্রহণ এবং ব্যায়াম দুইটাই প্রয়োজন। তারপর গ্রেড 2 স্থলতা হলে খাদ্য গ্রহণ কমিয়ে ফেলতে হবে, পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করা প্রয়োজন। 40 এর উপরে গেলে সেটা হচ্ছে মৃত্যু ঝুঁকির আশঙ্কা, ডাক্তারের পরামর্শ প্রয়োজন। প্রশ্নটা ছিল 1.70 মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির বিএমআই 21 হলে তার ওজন কত? তা আমরা জানি বিএমআই ইকুয়াল টু, বিএমআই সূত্রটা হচ্ছে দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা। তাহলে আমাদের বের করতে বললো বিএমআই দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে ওজন বের করতে বললো। তাহলে আমাদের করতে হবে কি, এই দেহের উচ্চতাটা এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ বিএমআই এর সাথে দেহের উচ্চতাটাকে গুণ করে দিতে হবে, মিটার স্কয়ারটাকে গুণ করে দিতে হবে। তাহলে বিএমআই ইন্টু দেহের উচ্চতা স্কয়ার গুণ করলে আমরা পাচ্ছি 21 ইন্টু 1.70 হোল স্কয়ার। এখন 1.70 কে আমাদের গুণ করার সহজ উপায় হচ্ছে 1.70 মানে হচ্ছে 1.7, আর 1.7 এর উপর স্কয়ার মানে হচ্ছে দুইটা 1.7 কে গুণ করতে হবে। তো ডেসিমেল গুলো বাদ দিয়ে আমরা জাস্ট নর্মালি 17 এর সাথে 17 মাল্টিপ্লাই করে দিব। 7 7 ক্যারিতে 4, 11, 17, তাহলে অ্যাড করলে আমরা পাচ্ছি 289। তো এখানে যেহেতু এই ডেসিমেলের পরে এখানে এক ঘর, তারপর এই ডেসিমেলের পরে এখানে এক ঘর, তাহলে দুই ঘর আগে ডেসিমেল বসবে বা দশমিক বসবে। 2.89, তাহলে উচ্চতা হচ্ছে 2.89। তো 21 সাথে আমাদের 2.89 গুণ করতে হবে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 16.69 কেজি। এখন যদি জিজ্ঞেস করে 21 বিএমআই এটা কি কোন ধরনের অবস্থায় আছে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, কারণ 18.5 থেকে
24.5 হচ্ছে স্বাভাবিক অবস্থা BMI এর। এরপর টপিক 3 নম্বর টপিকে 36, 37, 41 আসছে, তাহলে এটা 47 এবং 50, 51 জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাঙ্ক ফুড বা ফাস্টফুড কি? মানুষের শরীরে অধিক পরিমাণ ফাস্টফুড খাওয়ার প্রতিক্রিয়া কিরূপ? 37তম BCS এর প্রশ্ন, গুদামজাত খাদ্যদ্রব্যের স্থায়িত্বকাল কি কি বিষয়ের উপর নির্ভরশীল? 40তম BCS এর প্রশ্ন, কি কি উপায়ে আমাদের দেশে খাদ্যে ভেজাল দেওয়া হয়? তারপর 37তম BCS এর প্রশ্ন হচ্ছে, ফরমালিন বলতে কি বোঝায়? মানবদেহে কি ধরনের ক্ষতি সাধন করে? 36ও আসছে। 37তম BCS এর প্রশ্ন, খাদ্যশস্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহারে মানবদেহে কি ধরনের শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে? 38তম BCS এর প্রশ্ন হচ্ছে, খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহারে শারীরিক প্রতিক্রিয়া লিখুন। 38তম BCS এর প্রশ্ন, ভিনেগার কি? এর রাসায়নিক সংকেত লিখুন ও ভিনেগার এবং কস্টিক সোডার ব্যবহার লিখুন। 41এও আসছে এটা। 35 এবং 41 আসছে, ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন? ব্যাখ্যা করতে বলা হয়েছে। 37তম BCS এর প্রশ্ন, বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে বায়ুর পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফাস্টফুড বা জাঙ্ক ফুড 36, 37, 41তমতে আসছে। ফাস্টফুড হচ্ছে এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়, যেমন বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজা, কেক, সফট ড্রিঙ্ক ইত্যাদি। এর প্রতিক্রিয়া হচ্ছে এখানে প্রাণীজ চর্বি, চিনি, লবণ ইত্যাদি বেশি থাকে, যা স্থূলতা বৃদ্ধি করে, হৃদরোগ বাড়িয়ে দেয়, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদির কারণ হয়। খাদ্যদ্রব্য কিভাবে নষ্ট হয়? একটা হচ্ছে জীবাণুর আক্রমণে, আর একটা হচ্ছে খাদ্যের মধ্যে এনজাইম বা উৎসেচকের ক্রিয়া, আর একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। খাদ্য সংরক্ষণের পদ্ধতি, একটা হচ্ছে শুষ্ককরণ। শুষ্ককরণের পদ্ধতিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এনজাইমের ক্রিয়াও হচ্ছে প্রতিহত হয়। ফলে শুষ্ককরণের মধ্য দিয়ে খাদ্যদ্রব্যকে লম্বা সময় ধরে সংরক্ষণ করা যায়। রেফ্রিজারেশন অর্থাৎ ঠান্ডার মধ্যে রেখে দেওয়া। ফ্রিজিং, খাদ্যদ্রব্যকে 0°F অথবা তার নিচে তাপমাত্রায় রাখা হয়। আচ্ছা, এরপরে সংরক্ষক দ্রাবক হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিনেগার, পরীক্ষায় প্রায় আসে। ভিনেগার CH3COOH, যেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এটি অতি পরিচিত ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক। আচার, চাটনি, সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করা হয় যাতে করে জীবাণুর বংশবৃদ্ধি না হয়। সোডিয়াম বেনজয়েট, এটা হচ্ছে একটা বেনজয়িক অ্যাসিড এর লবণ। এটি বিশেষ ছত্রাক ইস্ট এর বৃদ্ধিকে প্রতিহত করে। সালফেটের লবণ, সোডিয়াম বাইসালফেট ইত্যাদি হচ্ছে ব্যবহার করা হয়। চিনি ও লবণের দ্রবণেও সংরক্ষণ করা হয়। লবণের দ্রবণকে ব্রাইন বলা হয়, পরীক্ষায় আসতে পারে। তো এমসিকিউতে প্রায় আসে ব্রাইন কি? ব্রাইন হচ্ছে লবণের দ্রবণ। চিনি ও লবণের ঘন দ্রবণের বহি অবিশ্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে কে? চিনি বা লবণের দ্রবণ। এরপর গুদামজাত খাদ্যদ্রব্য স্থায়িত্বকাল কিসের উপর নির্ভরশীল? সেটা 37তম BCS এর প্রশ্ন আসছে। খাদ্যের গুণাগুণ ও প্রকৃতির উপর, আর্দ্রতার উপর, গুদামজাত অভ্যন্তর তাপমাত্রা, তারপর হচ্ছে প্রিজারভেটিভের সঠিক মাত্রায় ব্যবহার, সঠিক প্যাকেজিং। তাহলে 5টা জিনিস, একটা হচ্ছে খাদ্যের গুণাগুণ ও প্রকৃতি, আর্দ্রতা, গুদামের অভ্যন্তরে তাপমাত্রা, প্রিজারভেটিভ এর সঠিক মাত্রার ব্যবহার, সঠিক প্যাকেজিং। আমাদের দেশে কি কি পন্থায় খাদ্যে ভেজাল হয়? 40 BCS এর প্রশ্ন, এবারও আসতে পারে। 47 এর জন্য ইম্পর্টেন্ট, অথবা 50-তে আসবে। রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, তারপর হচ্ছে ইথিলিন, কাল্টার, বিভিন্ন ধরনের রং ইত্যাদি ব্যবহার করে রাসায়নিক পদার্থ যোগ করে হচ্ছে খাদ্যকে ভেজাল করা হয়। প্রাকৃতিক পদার্থ যোগে যেমন চালের সাথে ছোট ছোট পাথর, চিংড়ি মাছের মধ্যে জেলি সদৃশ পদার্থ, তারপর রিসেন্টলি দেখলাম মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া দিয়ে ভেজাল করা হচ্ছে। তারপর 36তম BCS এবং 37তম BCS এর প্রশ্ন, খাদ্যে ব্যবহৃত কয়েকটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ সম্পর্কে আলোচনা করুন। ফরমালিন বলতে কি বোঝায়? তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার মানুষের শরীরে কি কি ক্ষতি করে, এই জিনিসগুলো। তো ফরমালিন হলো ফর্মালডিহাইড নামক রাসায়নিক পদার্থের 30 থেকে 40% জলীয় দ্রবণ। এটি এক ধরনের প্রিজারভেটিভ, কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ। মানবদেহে ক্ষতিকর প্রভাব, ফরমালিন একটি বিষাক্ত এবং ক্যান্সার উৎপাদক রাসায়নিক পদার্থ। দুধ, ফল, মাছ, মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য অতি লোভী অসাধু ব্যবসায়ীরা এটি ব্যবহার করে থাকেন। এর দীর্ঘমেয়াদী ব্যবহারে লিভার, কিডনি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, বদহজম, শ্বাসকষ্ট, হাঁপানি, পেটের পীড়া সহ বিভিন্ন ধরনের
সমস্যা জটিলতা দেখা দেয়, মেয়েদের গর্ভপাত এমনকি সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে মূলত কলা পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর ক্যালসিয়াম কার্বাইডের ফলে যা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এসে উৎপন্ন করে এসিটিলিন গ্যাস, যা পরবর্তীকালে এসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। এটি স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। এরপর ইথিলিন। ইথিলিন হলো ফল পাকাতে সারা বিশ্বে ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। ইথিলিনকে বলা হয় রিপিং এজেন্ট। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, এমসিকিউতে মাঝে মাঝে আমি দেখি ল্যাব এমসিকিউতে প্রায় এটা আসে। রিপিং এজেন্ট হচ্ছে ইথিলিন। মানবদেহে ক্ষতিকর প্রভাবগুলো যদি দেখি, ফলকে সুমিষ্ট করে, আবার এটা হচ্ছে এই ধরনের ফল খেলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে। তারপর কালটার হলো এটা হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ, গাছে থাকা অবস্থায় আমে প্রয়োগ করা হয়। এতে ফল দ্রুত পরিপক্ক হয়, অথচ না পেকেই দীর্ঘদিন গাছে থাকে, ফলে ব্যবসায়ীরা ধীরে ধীরে বিক্রি করার সুযোগ পায়। তাহলে কালটার হলো গাছে পাকিয়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে রেখে ধীরে ধীরে বিক্রি করার জন্য যে রাসায়নিক পদার্থ বা হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে কালটার। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে মানবদেহে যে শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, তার প্রতিকার কি কি সমস্যা হতে পারে? ফরমালিনের কারণে লিভার, কিডনি নষ্ট, ক্যান্সার, বদহজম ইত্যাদি হতে পারে। ক্যালসিয়াম কার্বাইডের ফলে স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি হয়। ইথিলিন অপরিপক্ক ফলনে ইথিলিন ব্যবহৃত হয়। এই ধরনের ফল খেলে মানব শরীরের জটিল রোগ সৃষ্টি হয়। কালটারের ফলে দ্রুত পরিপক্ক হয় কিন্তু দীর্ঘদিন না পেকে দীর্ঘদিন গাছে থাকে। বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে সচেতন করা সর্বপ্রথম জরুরি, ভোক্তা আইন কঠোরভাবে পালন করা, আইন লঙ্ঘনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, সামাজিক আন্দোলন গড়ে তোলা। এছাড়াও সরকারের দুইটা পদক্ষেপ, এই দুইটি পদক্ষেপের উপর জোর দেওয়া যেতে পারে। একটা হচ্ছে ভোক্তা অধিকার আইন 2009, ভোক্তা অধিকার আইন 2009, নিরাপদ খাদ্য আইন 2013, নিরাপদ খাদ্য আইন 2013, ভোক্তা অধিকার আইন 2009। এই আইন দ্বারা 2015 সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে। তার মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন হয় 2015 সালে। ভিনেগার কি? ভিনেগার ও কস্টিক সোডার ব্যবহার লিখুন। 38তম বিসিএস এর প্রশ্ন, 41তম বিসিএস এর প্রশ্ন। এর রাসায়নিক সংকেত লিখুন। ভিনেগার বা সিরকা হলো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। ইথানোয়িক অ্যাসিড বলতে CH3COOH কে বোঝায়। তারপর কস্টিক সোডা এর ব্যবহার। কস্টিক সোডা মানে হচ্ছে NaOH। কস্টিক সোডার ব্যবহার হচ্ছে টয়লেট ক্লিনার প্রস্তুতিতে, জীবাণুনাশক হিসেবে এবং সাবান ও ডিটারজেন্ট তৈরিতে। ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাতকরণ করা হয় কেন? 35 এবং 41তম বিসিএস এর প্রশ্ন। ভিনেগার দিয়ে CH3COOH দিয়ে, এটা একটা ফুড প্রিজারভেটিভ বলা হয় এবং এটি আচারকে দীর্ঘদিন ভালো রাখে। ভিনেগার বিয়োজিত হয়ে মূলত হাইড্রোজেন আয়ন তৈরি করে। উৎপন্ন হাইড্রোজেন আয়ন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এর সাথে বিক্রিয়া করে তাদেরকে ধ্বংস করে দেয়। ফলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আচারকে আক্রমণ করে তা নষ্ট করতে পারে না। CH3COOH এটা ভেঙে প্রথমে H টা বের হয়ে যাবে। H টা বের হয়ে গেলে সেটা আয়নে পরিণত হবে, H+ আয়নে। এই H+ আয়নটা আবার যে কোনো ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সাথে বিক্রিয়া করে যে ওই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে বা ধ্বংস করে ফেলবে, ফলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এরপর বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে বায়ুর পরিবর্তে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী পর্বে আমরা 10 নম্বর অধ্যায় অর্থাৎ জৈব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।